আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশু বলতে বিশেষ করে গাভী টাইপের যারা আছে, তাদের একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকে আমাদের টপিকের নাম হচ্ছে মিল্ক ফিভার। মিল্ক ফিভার সম্পর্কে একটা বিস্তারিত ওভারঅল আইডিয়া বা ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। প্রথমে আমি আপনাকে কারণ সম্পর্কে জানাবো, কি কি লক্ষণ প্রকাশ পায় মিল্ক ফিভার হলে, আপনারা কিভাবে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে জানাবো। ট্রিটমেন্ট প্রোটোকল বা ওষুধের নাম আমি খুব বেশি আলোচনা করব না, কারণ এটা পুরোটাই হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে মেডিসিন ইউজ করতে হয়। কমনলি গড়ে যে এই মিল্ক ফিভার হইলেই এই ওষুধগুলোই আপনি ব্যবহার করবেন, এরকম কখনো ট্রিটমেন্ট প্রোটোকল হয় না। বরঞ্চ এতে ওষুধের কস্টিংও বেশি পড়ে আর কার্যকরিতা অনেকাংশে কমে যায়। একটা ওষুধ লাগতেছে না, কিন্তু আপনি তারপরেও সেটা ব্যবহার করতেছেন, ব্যাপারটা অন্যরকম হচ্ছে না। এই জন্য খুব বেশি আমি ওষুধের নাম বলবো না এইসব ভিডিওগুলোতে। আমি সাধারণত প্রাইমারিলি আপনি কিভাবে সামলাতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা কমন ধারণা দেওয়ার চেষ্টা করব। একদম প্রথমে আমরা আলোচনা করব সাধারণত কি কি কারণে মিল্ক ফিভার হতে পারে। রক্তে যদি কোনো কারণে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি পরিমাণে কমে যায় বা হচ্ছে ক্যালসিয়ামের অভাব থাকে বডিতে, তখন দেখা যায় যে শরীরে এই মিল্ক ফিভারের সাইন সিমটমগুলো প্রকাশ করে গাভীতে। আবার শুধু যে ক্যালসিয়ামের অভাব হইলেই হয় এমন না, বডিতে যদি ক্যালসিয়ামের আর ফসফরাসের ব্যালেন্স না থাকে, মানে এদের অনুপাত দুইটা যদি ঠিকমতো না থাকে, তাহলেও এটা হয়। এখন আপনারা হয়তো বা জানেন যে ক্যালসিয়ামের সাথে রিলেটেড একটা ভিটামিন আছে, সেটা হচ্ছে ভিটামিন ডি। ওই ভিটামিন ডির যদি অ্যাবনর্মালিটি থাকে, তখন দেখা যায় যে বডিতে ক্যালসিয়াম আর ফসফরাসের অনুপাত কখনোই ঠিক থাকে না, আর যার কারণে হচ্ছে তখন এই মিল্ক ফিভারটা হয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি, সাধারণত আপনি দেখবেন গাভীদের ক্ষেত্রে, গর্ভবতী যে গাভীগুলো আছে, এইগুলা বাচ্চা প্রসবের ঠিক আগে আর পরে এই রোগটা বেশি হয়। এছাড়া 4 থেকে 8 বছর বয়সী যে গাভীগুলো আছে, অর্থাৎ তৃতীয় বা সপ্তম বাচ্চা প্রসবকালে, এই রোগে ওরা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে আক্রান্ত হয়। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, তৃতীয় বা সপ্তমই কেন, প্রথমবার কেন হচ্ছে না? কারণ প্রথম 2বারে ওর বডিতে ক্যালসিয়ামটা ঠিকঠাক মতো থাকে। আমাদের খামারিরা অনেকেই ভুল করে হচ্ছে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট আলাদাভাবে তারা দেয় না কখনো, মানে ক্যালসিয়ামের যে ওষুধটা মুখে একটু দেয়া দরকার এটা তারা বোঝেই না, কিন্তু তারা ফার্ম থেকে লাভ বের করতে চায়। তো এরকম ভাবে তার কখনো ফার্ম থেকে লাভ বের করা যায় না। আপনাকে বুঝতে হবে যে ও যখন প্রথম আর দ্বিতীয় প্রেগনেন্সিটা পার করছে, ওর বডি থেকে দুধের মাধ্যমে হিউজ অ্যামাউন্টের ক্যালসিয়াম বের হয়ে গেছে। এখন আপনি তৃতীয়বার যখন ওকে আবার ক্যালসিয়াম আলাদাভাবে না দিই, এরকম ও প্রেগনেন্ট হয়েছে এবং বাচ্চাটা দিচ্ছে, আবার আপনি দুধ নিচ্ছেন, তখন তো ভাই ওর বডিতে সিভিয়ার লেভেলের ক্যালসিয়ামের অভাব করবে। তখন তো সাধারণতই এই মিল্ক ফিভারটা ওর বডিতে ডেভেলপ করবে। আরেকটা সমস্যা হচ্ছে কি, যে ওই যে এটাকে কি বলা হয়, যে অস্থিতে যদি সঞ্চিত ক্যালসিয়ামের যে পরিমাণটা আছে, এইটা আস্তে আস্তে কমতে থাকে যখন আপনি ওকে আলাদা পরিমাণে ক্যালসিয়ামটা দেন না। তখন ওদের হাড় খুব দুর্বল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মিল্ক ফিভার হওয়ার আগে পায়ের হাড় বা এগুলা ভেঙেও যাইতে দেখা যায়, এতটাই দুর্বল হয়ে যায়। তো এটা খুব কমন আর কি লক্ষণ। তো এই কারণগুলোতে সাধারণত হচ্ছে মিল্ক ফিভার হতে পারে। এবার চলুন আমরা একটু জেনে নেই যে এটা হইলে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়। আমি পুরো এই বেসিক কথাগুলো আলোচনাই করব হচ্ছে আমার পুরো অভিজ্ঞতা থেকে। মানে আমি এই পেশেন্ট সামলাতে সামলাতে ঠিক যেই অভিজ্ঞতাগুলো সবচেয়ে বেশি ফেস করছি, সেটি আপনাদেরকে জানাবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একদম প্রথম অবস্থায় বডির বিভিন্ন জায়গার মাংসপেশিগুলো কাঁপতে থাকে, আস্তে আস্তে করে কাঁপুনি দেয় বা খিঁচুনির মতো দেয়। খাবার দাবারের পরিমাণ কমায় দিচ্ছে। তারপর ওর ভিতর কেমন জানি একটা অস্থিরতা অস্থিরতা ভাব লক্ষ্য করা যায়, বা একটা উত্তেজনা জনিত যে ভাবটা আছে, এটা আপনি খেয়াল করবেন। পশুটা খুব বেশি দাঁড়িয়ে থাকতে পারবে না, পেছনের দিকের যে পা আছে এই পায়ের জোর কমে যাবে। এখন আমি তো একটু আগে বলছি কেন জোরটা কমে যায়, কারণ ওর বডিতে যখন ক্যালসিয়ামের অভাব হয়, তখন এই ক্যালসিয়ামটা ওর হাড়ের মধ্যে থেকে আসতে শুরু করে, যার কারণে হাড়টা অনেক দুর্বল হয়ে যায়, এবং এই হাড় দুর্বল হইলেই ও হচ্ছে তখন আর দাঁড়িয়ে থাকতে পারে না, বা হচ্ছে পশুটা খুব বেশি নড়াচড়া করে না। দেখবেন যে এক জায়গায় আপনি বসে রাখছেন, ও হচ্ছে সেই জায়গায় বসে থাকতেছে। আবার হচ্ছে অনেক সময় এরকমও দেখছি যে গাভী একদম শুয়ে পড়ে, মাথাটা তোলার মতো শক্তিও থাকে না, ঘাড় একদম বাঁকা করে মাথা উল্টে তখন শুয়ে পড়ে। এটাও খুব কমন সাইন সিমটম। দেহের তাপমাত্রা এই ক্ষেত্রে কিন্তু বাড়ে না কখনো, খুব ড্রাস্টিক্যালি কমে যায়। ড্রাস্টিক্যালি মানে গতদিনে ও ঠিক ছিল যখন, তখনও দেখবেন যে তাপমাত্রা স্বাভাবিক ছিল,
কিন্তু আজকেও যখনই পড়ে গেছে তখনই তাপমাত্রা কমে গিয়ে সাধারণত হচ্ছে 96, 97 এরকমই পাই। বেশিরভাগ ক্ষেত্রে 98 আপনি পাইতে পারেন। মানে মোট কথা 102 থেকে কমে গিয়ে অনেকটা সাবনর্মাল টেম্পারেচারের দিকে চলে যাবে। এবং যখন এই সাবনর্মাল টেম্পারেচার এতটাই চলে যায় তখন কিন্তু আসলে এটা বেশ ভয়ের, কারণ এখান থেকে স্ট্রোক হয়ে যেতে পারে। এই জন্য এই স্টেজটা খুবই হচ্ছে ক্রিটিক্যাল একটা কন্ডিশনের দিকে ডেভেলপ করে আর কি। আবার অনেক সময় এরকমও পাইছি যে মিল্ক ফিভারের জন্য পড়ে গেছে, খাওয়া দাওয়া তো করতেছে না, তখন দেখা যায় যে পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে। আর গাভীটাকে যদি আপনি ওই মানে প্রপার ট্রিটমেন্ট না দেন তাহলে হচ্ছে ও অজ্ঞান হয়ে যাবে প্রাইমারি, মানে একদম প্রথম স্টেজে। অজ্ঞান হওয়ার পরেও যদি আপনি ট্রিটমেন্ট সেরকমভাবে শুরু না করেন তাহলে ধরেন 24 ঘন্টার মধ্যেও মারা যাবে, এটুকু প্রায় কনফার্ম। এরকম অনেকগুলো মারা গেছে, মানে রোগ ধরতে ধরতেই গাভী নাই ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি প্রসবের পূর্বে কখনো এই মিল্ক ফিভারটা হয় তাহলে কিন্তু এইটা প্রসব পরবর্তী যে জটিলতা আছে বা প্রসব সময়কালীন যে জটিলতা আছে ওই দিকে বেশ ভালো রকম আপনারা ভোগান্তি দিবে। যেমন বাচ্চা হওয়াটা বন্ধ হয়ে যাবে, জরায়ু ঠিকমতো প্রসারিত হইতে চাইবে না, বাচ্চা ওই জরায়ু দিয়ে বের হবে না, এরকম আরো নানা সাইন সিমটম প্রকাশ পায়। এই জন্য কন্ডিশনটা আল্লাহ আল্লাহ করে যদি বাচ্চাটা হওয়ার পরে হয় তাও কিছুটা আপনি সামাল দিতে পারবেন, কিন্তু বাচ্চা হওয়ার আগে হইলে খুব দ্রুতই আপনাকে এখানে ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করতে হবে। এখন এক্ষেত্রে আমরা চিকিৎসা কি করতে পারি? ওই যে আপনাকে বললামই তো, আপনি তো কারণ জানেনই। ক্যালসিয়াম এবং ফসফরাসের অভাবে হয়। দ্যাট মিনস ক্যালসিয়াম এবং ফসফরাসের ইনজেক্টেবল ফর্ম বা হচ্ছে মুখে ওরাল ফর্ম তখন দেওয়া যায় না, ইনজেক্টেবল ফর্ম দিয়ে ইমিডিয়েটলি আপনার ওর বডিতে যে ক্যালসিয়ামের চাহিদাটা আছে সেই চাহিদাটা পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি যখন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন উনি হচ্ছে আপনাকে বলে দিবে যে হ্যাঁ ওর তো এতটুকু পরিমাণে লক্ষণ দেখতে পাচ্ছি, তার মানে এতটুকু ইনজেকশন দিলেই হবে, বা এরকম সিভিয়ার লক্ষণ আছে, দ্যাট মিনস আপনি হচ্ছে ইনজেকশনের পরিমাণটা এতটুকু পরিমাণে দেন। বুঝতে পারছেন? আপনি হচ্ছে এই টাইমে মুখে ক্যালসিয়ামের সিরাপ চুজিং করা যাবে না, ইনজেক্টেবল ফর্ম দিয়ে ইমিডিয়েটলি রক্তের সাথে মিশিয়ে দিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে কর্টিকোস্টেরয়েড ড্রাগগুলো আমরা ব্যবহার করি, কারণ হচ্ছে বডির টেম্পারেচার যে অনেকাংশে কমে গেছে না, এতটা সাবনর্মাল টেম্পারেচার হয়ে গেলে তখন ইমিডিয়েটলি এই টেম্পারেচারটাকে একটু রেজ করার জন্য স্যালাইন করি, যেমন ডিএনএস স্যালাইন দিতে পারেন আপনি, তারপরে হচ্ছে কর্টিকোস্টেরয়েড জাতীয় ইনজেকশনগুলো দিতে পারেন। এগুলো দিলে হচ্ছে ইমিডিয়েটলি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। আর যদি হচ্ছে গর্ভবতী গাভী হয় তাহলে হচ্ছে আপনি একটা ভিটামিন ইনজেকশন করে দিতে পারেন। তবে এক্ষেত্রে আবার মাথায় রাখতে হবে যে পেটটা ফুলা আছে কিনা। পেট ফোলা থাকলে তখন কিন্তু ভিটামিন ইনজেকশনটা না করাই উত্তম, কারণ এতে করে আরো বেশি পেটটা ফুলে যাইতে পারে। তো ট্রিটমেন্ট প্রোটোকল কি হবে এটা আসলে পুরোটা ভেট পরিস্থিতি বুঝে ঠিক করে দিবে, এটা নিয়ে আপনার মাথা অত বেশি না ঘামাইলেও চলবে। আপনি জাস্ট প্রাইমারিলি যখনই হচ্ছে এই সাইন সিমটমগুলো দেখবেন তখনই হচ্ছে সাথে সাথে ভেটের সাথে কনসাল্ট করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই রোগটা কিন্তু হইতোই না যদি কিনা আপনি হচ্ছে মাঝে মধ্যে ওকে ক্যালসিয়াম এবং ফসফরাস জাতীয় সিরাপ খাওয়াইতেন, প্রসব পরবর্তী সময়ে ওর উপর অত বেশি স্ট্রেস দিতেন না, বাচ্চা হওয়ার আগে আর পরে গাভীটাকে যদি একটু মাল্টিমিনারেলস বা আদার্স যেই ভিটামিনগুলো আছে এগুলোর একটু ডোজিং করাইতেন তাহলে হচ্ছে আর এই ধরনের সমস্যা বেশি ফেস করতে হয় না। কিন্তু আপনারা তো শুধু প্রোডাকশনের দিকে যান, বাট আলাদা যে যত্নটা আছে এটা করেন না, এই জন্যই হচ্ছে সাধারণত এই সমস্যাগুলো হয়। এই জন্য মাঝে মধ্যে ওদেরকে মাল্টিভিটামিন সিরাপগুলো খাওয়াবেন, লিভার টনিক খাওয়াবেন, ক্যালসিয়ামের ওষুধটা খাওয়াবেন। কয়দিন ধরে খাওয়াবেন এটা হচ্ছে পুরোটা ডোজিংয়ের উপর নির্ভর করে। আপনি আগে খাওয়ান নাই তখন আপনাকে একটানা হচ্ছে 10 থেকে 15 দিনের মতো খাওয়াইতে হবে, বা আপনি আগে খাওয়াইছেন তাহলে তো আর একটানা 10-15 দিনের দরকার নাই, আপনি জাস্ট একটু স্কিপ করে করে মাঝে মধ্যে খাওয়াইলেই হবে। তো এরকমভাবে এই ব্যাপারগুলো হচ্ছে ভেটি আপনার সাথে কনসালটেশনে বলে দিবে যে কখন কখন। এই জন্য সবসময় চেষ্টা করবেন একজন রেজিস্টার্ড ভেটের সাথে পরামর্শ করার এবং কোনো ওষুধ তার পরামর্শ ছাড়া ব্যবহার না করা।